একটা বিশাল বড় সাগর, যে সাগরকে কেন্দ্র করে মরুভূমির মধ্যেই তৈরি হয়েছিল এক সভ্যতা। গড়ে উঠেছিল বড় বড় শহর, বন্দর। যে সাগর জীবন দিয়েছিল লক্ষ লক্ষ মানুষকে। কিন্তু জানলে অবাক হবেন, একটা ভুলের কারণে সেই সাগর রাতারাতি শুকিয়ে যায়। শুধু তাই নয়, যে সাগর একটা সময় এখানকার মানুষদের বাঁচিয়ে রেখেছিল, আজ সেই সাগরই এখানকার মানুষদের মৃত্যুর কারণ হয়ে উঠেছে। আর এটাকে বলা হয় পৃথিবীর বুকে সবথেকে বড় ন্যাচারাল ডিজাস্টার। আজকের দিনে এই শুকিয়ে যাওয়া সাগরে কয়েক সেকেন্ড দাঁড়ালেও আপনার শরীরে ঢুকবে ক্যান্সারের মতো মারাত্মক বিষ। এই সাগরে গেলে আপনি দেখতে পাবেন, এই সাগরে আজ এক ফোঁটাও জল নেই, রয়েছে বিশাল বিশাল জাহাজের কঙ্কাল। আজ আমি কথা বলছি আরল সাগরের ব্যাপারে। মধ্য এশিয়ার দুটো গুরুত্বপূর্ণ দেশ উজবেকিস্তান এবং কাজাকিস্তানের ঠিক মাঝখানে অবস্থান করছে এই আরল সাগর। এবারে এই স্যাটেলাইট ইমেজটাকে দেখুন। বাদিকে থাকা ছবিটা 1977 সালে। এখানে আপনারা দেখতে পাবেন আরল সাগরের জলের পরিমাণ। আর আজ সাল 2025। আজকের দিনে আপনারা জলের পরিমাণ দেখতে পাবেন অনেকটাই কমে গেছে। প্রশ্ন হচ্ছে কেন? কিভাবে একটা সাগর, যেটা কিনা একটা সময় মানুষদেরকে বাঁচিয়ে রাখত, সেটা কেন আজ তাদের মৃত্যুর কারণ হয়ে উঠেছে? তো আমি রয়েছি মিঠুন আপনার সাথে। আজ কথা হবে আরল সাগরের মর্মান্তিক পরিণতির ব্যাপারে। কিভাবে মানুষের ভুল এবং অদূরদর্শিতা আমাদের এই প্রকৃতিকে ধ্বংস করে দিচ্ছে, তার একটা বড় উদাহরণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি দেখতে পাবেন। তো চলুন শুরু করা যাক। এই পুরো ব্যাপারটা বুঝতে গেলে আমাদেরকে জানতে হবে এই আরল সাগরের ইতিহাস। আজ থেকে প্রায় 30 লক্ষ বছর আগে প্লায়োসিন যুগে মধ্য এশিয়ার কাজাকিস্তান ও উজবেকিস্তানের সীমান্তে এক ভয়ানক ভূমিকম্প হয়েছিল। এই ভূমিকম্পের ফলে ওই এলাকার মাটির নিচে বসে যায়, ফলে একটা বিশাল বড় গর্ত তৈরি হয়। এই গর্ত তৈরি হওয়ার আগে পর্যন্ত এটা ছিল একটা বিশাল বড় সমভূমি, আর এখান থেকে অনেক বড় বড় নদী প্রবাহিত হতো। আর এগুলোর মধ্যে দুটো ইম্পর্টেন্ট নদী হচ্ছে আমুদরিয়া ও সিরদরিয়া। এই নদীর জল প্রবাহিত হয় এই বিশালাকার গর্তে, আর বিশাল আকারের এক হ্রদ আরল সাগরের জন্ম হয়। আর আরল সাগর জীবিত থাকার প্রধান কারণই ছিল এই নদী দুটো। কারণ আপনারা যদি মধ্য এশিয়ার আবহাওয়া লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন এই বিশাল অঞ্চল মূলত শুষ্ক মরুভূমি। এখানে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম, বছরে মাত্র 80 থেকে 150 মিলিমিটার। তবে নদীর জলে এই হ্রদ এতটাই বিশাল হয়েছিল যে 1960 সাল পর্যন্ত এই আরল সাগর ছিল পৃথিবীর 4র্থ বৃহত্তম হ্রদ, এবং এর আয়তন ছিল প্রায় 68,000 বর্গ কিলোমিটার। এর গভীরতা ছিল প্রায় 60 থেকে 70 মিটার। চারিপাশে মরুভূমির মানুষদের মধ্যে এই হ্রদই ছিল একমাত্র জলের ভাণ্ডার। কিন্তু 1961 সাল থেকেই ধীরে ধীরে এই হ্রদের আয়তন কমতে শুরু করে, আর এর সবচেয়ে বড় কারণ ছিল সোভিয়েত ইউনিয়ন। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কাজাকিস্তান এবং উজবেকিস্তানের এই বিশাল মরুভূমির মধ্যে সোভিয়েত ইউনিয়ন কোথা থেকে এলো? আসলে একটা সময় পুরো জায়গাটাই সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। আর সোভিয়েত ইউনিয়নের আগে যখন রাশিয়ার সাম্রাজ্য ছিল, তারাও এই হ্রদকে ব্যাপকভাবে ব্যবহার করেছিল। তো চলুন এবার সেই ইতিহাস আপনাদের একটু জানাই। 1800 সালের শুরুতে মধ্য এশিয়া ছিল বিভিন্ন খানাত বা সাম্রাজ্যের দখলে, আর এখানে সবথেকে শক্তিশালী ছিল খিভা খানাত। এই খিভা খানাতের সৈনিকরা মাঝে মাঝেই রাশিয়ার বণিকদের উপর আক্রমণ করত, তাদেরকে দাস বানিয়ে ধরে নিয়ে যেত। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো, সেই সময় ক্যাসপিয়ান সাগর থেকে আরল হয়ে যে পুরো অঞ্চলের বাণিজ্য পথ ছিল, সেটাকে পুরোটাই এই খানাতরা কন্ট্রোল করত। ফলে বলতে পারেন রাশিয়ার চোখে এই খিভা খানাত ছিল তাদের পথের কাঁটা। তাই 1840 সালের দিকে রাশিয়ানরা ঠিক করে তারা আরল সাগরের কাছে নিজেদের একটা নৌঘাঁটি তৈরি করবে। আর স্বাভাবিকভাবেই খিভার শাসকরা সেটা সহজে হতে দিচ্ছিল না। তারা বুঝতে পেরেছিল রাশিয়া যদি আরল সাগর দখল করে, তাহলে বাণিজ্য পথ, ট্যাক্স সবকিছু তাদের হাতছাড়া হয়ে যাবে। এর ফলে এই দুই দলের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। আর এই ছোট ছোট সংঘর্ষের ফলেই আরল সাগরে এক ভয়াবহ নৌযুদ্ধ হয়। এবার প্রশ্ন হচ্ছে, রাশিয়ানরাই যে আরল সাগরে নৌযুদ্ধ করলো, তারা বড় বড় বিশাল জাহাজ কোথা থেকে আনলো? কারণ এই আরল সাগরের সাথে তো কোনো সাগর বা মহাসাগরের কোনো কানেকশনই নেই। তো বলে দেই, এর জন্য কিন্তু রাশিয়ানদের প্রচুর কাঠখড় পোড়াতে হয়েছিল। 1847 সালে রাশিয়ান সাম্রাজ্য সিরদরিয়া নদীর মোহনায় রাইমজ ঘাঁটি তৈরি করেছিল। তারা এই ল্যান্ডলকড আরল সাগরে জাহাজ চালানোর জন্য প্রথমে জাহাজের সমস্ত পার্ট খুলে আলাদা করে ফেলে। উরালবাগ বন্দর থেকে কয়েকশো উটের পিঠে করে মরুভূমি পেরিয়ে সেগুলোকে নিয়ে আসে।
আর তারপর আরল সাগরের তীরে সেই সমস্ত পার্টসগুলোকে জোড়া লাগিয়ে বিশাল বিশাল জাহাজগুলোকে জলে নামানো হতো। বলে দেই, আরল সাগরে আনা প্রথম যুদ্ধ জাহাজটার নাম ছিল নিকোলাই, আর তারপর আসে মিখাইল, আর 1848 সালে আরও বড় জাহাজ কনস্ট্যান্টাইন আসে। আর ভিডিওর কমেন্টে আপনাদের জন্য রয়েছে একটা দারুণ সারপ্রাইজ, সেটা চেক করতে একদম ভুলবেন না। এরপর সোভিয়েত যুগে এই হ্রদেই তৈরি হয় বিশাল নৌবহর, যুদ্ধ জাহাজ থেকে শুরু করে মাছ ধরার স্টিমার, সবকিছুই চলত আরলের নীল জলে। তবে নামে সাগর হলেও আরলের জল কিন্তু বেশি লবণাক্ত ছিল না, কারণ আরল সাগরের জল সরাসরি কোনো সমুদ্রের সাথে মিশত না, পুরোটাই ছিল নদী আর সামান্য বৃষ্টির জল। তাই এখানে স্যামন, কার্প, বারবেল, পাইক, পার্চের মতো মিষ্টি জলের মাছের চাষ খুব ভালো হতো। আর এই মাছের উপর নির্ভর করেই এখানে একটা বিশাল বড় অর্থনীতি তৈরি হয়েছিল। 1950 সালের একটা ডেটা অনুযায়ী আরল সাগর থেকে বছরে প্রায় 40,000 টন মাছ ধরা হতো, আর সোভিয়েত ইউনিয়ন থেকে সেই মাছ রপ্তানি করা হতো ইউরোপের বাজারে। এই অঞ্চল তখন এতটাই সমৃদ্ধ ছিল যে মুইনাক শহরকে তখন মরুভূমির বন্দর নগরী বলা হতো। বলতে পারেন সব মিলিয়ে আরল সাগরের উপকূলে থাকা মানুষজন বেশ সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছিল। তবে তখনও কেউ ভাবতেও পারেনি যে কিছুদিনের মধ্যেই এই সাগরই তাদের জন্য মৃত্যুর পরোয়ানা নিয়ে আসতে চলেছে। 1917 সালে রুশ বিপ্লবের পর রাশিয়ায় ক্ষমতায় আসে কমিউনিস্টরা, আর তৈরি হয় সোভিয়েত ইউনিয়ন। আর এই সোভিয়েত ইউনিয়নেরই একজন বিখ্যাত লিডার ছিলেন জোসেফ স্ট্যালিন, যিনি সোভিয়েত ইউনিয়নকে শিল্প এবং কৃষিতে একটা সুপার পাওয়ার বানানোর স্বপ্ন দেখেছিলেন। সেই সময় বিশ্ববাজারে তুলোর ভীষণই চাহিদা ছিল, আর তুলোকে বলা হতো হোয়াইট গোল্ড। তাই অতিরিক্ত লাভের আশায় সোভিয়েত ইউনিয়নও তুলো চাষের দিকে ঝুঁকতে শুরু করে। আর সেই সময় তাদের নজরে আসে এই এশিয়ার মরুভূমি অঞ্চল। তারা ঠিক করে তারা এই বিশাল মরুভূমি অঞ্চলকে একটা কটন হাবে পরিণত করবে। কিন্তু সমস্যা হলো, তুলো চাষ করতে গেলে প্রচুর পরিমাণে জলের দরকার হতো। কিন্তু মধ্য এশিয়ার মরুভূমিতে এত জল কোথা থেকে আসবে? তখন সোভিয়েত ইউনিয়নের লিডাররা প্রস্তাব দেয়, আমুদরিয়া আর সিরদরিয়া নদীর জল যদি বড় বড় সেচ খালের মাধ্যমে ঘুরিয়ে দেওয়া যায়, তাহলে এখানে তুলো চাষে আর কোনো প্রবলেমই থাকবে না। আর স্ট্যালিনের এই আইডিয়াটা ভীষণই পছন্দ হয়েছিল, আর তিনি সে সময় এই আমুদরি এবং সিরদরিয়ার উপর বিশাল বিশাল খাল এবং বাঁধ তৈরির অর্ডার দিয়েছিলেন। কয়েক বছরের মধ্যেই এখানে কারাকুম ক্যানাল, কার্শি ক্যানাল, ফারগানা ক্যানাল, এরকম প্রায় 20টারও বেশি বাঁধ এবং খাল নির্মাণ করা হয়। এই খালগুলোর মাধ্যমেই নদীর প্রাকৃতিক প্রবাহ ঘুরিয়ে দেওয়া হয় তুলোর মাঠে। আর সে সময় তারা ভুলে গিয়েছিল এই নদী দুটোর জন্যই বেঁচে আছে আরল সাগর। ব্যাস, তারপর আর কি, আরল সাগরে জলের প্রবাহ ধীরে ধীরে কমতে শুরু করে, আর এখান থেকে শুরু হয় এক ভয়াবহ বিপর্যয়ের কাউন্টডাউন। 1960 সালের পর থেকেই আরল সাগরে জলের পরিমাণ ধীরে ধীরে কমতে শুরু করে। মাত্র 10 বছরের মধ্যেই আরল সাগরে জলের পরিমাণ 25% কমে গিয়েছিল। 1961 থেকে 1970 সালের মধ্যে প্রতি বছরে গড়ে 20 সেন্টিমিটার করে জলস্তর কমতে থাকে। পরবর্তী 10 বছরে সেটা বেড়ে হয় 50 থেকে 60 সেন্টিমিটার, আর তারও পরে সেটা হয়ে যায় প্রতি বছর 1 মিটার। 1960 থেকে 1998 এই 38 বছরে আরল সাগরের আয়তন 60% কমে যায়। এখানে যে বন্দরগুলো আগে ছিল সেগুলো তাদের তীর থেকে 80 থেকে 100 কিলোমিটার দূরে সরে যায়। জলের পরিমাণ কমায় এবার বাড়তে শুরু করে জলের লবণাক্ততা। আগে যেখানে জলের লবণাক্ততা ছিল প্রতি লিটারে মাত্র 10 গ্রাম, সেখানে জল কমে যাওয়ায় তার পরিমাণ বেড়ে দাঁড়ায় 376 গ্রাম। এই লবণের পরিমাণ বেড়ে যাওয়ায় এই সাগরের যে ওয়াটার লাইফ ছিল তাদের উপর হিউজ পরিমাণে ইম্প্যাক্ট আসে। প্রচুর মাছ মারা যায়, আর এই মাছের ফলে যে একটা ফিশ ইন্ডাস্ট্রি তৈরি হয়েছিল সেটাও ধ্বংস হয়ে যায়। প্রচুর কারখানা বন্ধ হয়ে যায়, প্রচুর মৎস্যজীবীরা জীবিকা হারিয়ে পথে এসে বসে। আর এটা ছিল এক ভয়ানক ডিজাস্টার শুরু হওয়ার প্রথম ধাপ। এই অঞ্চলে তুলো চাষের জন্য সে সময় লাগাম ছাড়া ডিডিটি, ফসফেট, অ্যামোনিয়ার ব্যবহার করা হয়েছিল। আর সেই সব রাসায়নিক প্রথমে নদীর জলে গিয়ে মিশত, আর তারপর সেই জল পৌঁছাতো আরল সাগরে। একটা সময় যখন আরল সাগর শুকাতে শুরু করে, এই রাসায়নিক পদার্থগুলো ধুলো হয়ে বাতাসে মিশে যায়, যা এই অঞ্চলের বাতাসকে বিষাক্ত করে দেয়। এই বিষাক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার ফলে শুরু হয় শ্বাসকষ্ট, হাঁপানি, ক্যান্সার এবং চর্মরোগের মতো মারাত্মক সব রোগ। এই আরল সাগরের মধ্যেই বেশ ছোট ছোট কয়েকটা আইল্যান্ড ছিল। আরল সাগরের মাঝামাঝি এক জায়গায় এরকম একটা রহস্যময় আইল্যান্ড হলো ভজরোজদেনি আইল্যান্ড। রুশ ভাষায় যার নাম রিবার্থ বা পুনর্জন্ম, কিন্তু বাস্তবে এখানে জন্ম নিয়েছিল মৃত্যু। সোভিয়েত যুগে এই দ্বীপটাকে ব্যবহার করা হতো বায়োলজিক্যাল ওয়েপন বা জৈবিক হাতিয়ার টেস্ট করার জন্য।
এখানে অ্যানথ্রাক্স, প্লেগ, স্মল পক্সের মতো ভয়ানক সব জীবাণু দিয়ে গবেষণা করা হতো। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার ফলে এই জায়গা পরিত্যক্ত হয়ে যায়। আর যখন আরল সাগর শুকিয়ে যায় তখন এই দ্বীপটাও মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়ে যায়। বিজ্ঞানীদের ধারণা এখনও এই জায়গার বালিতে বাতাসে অ্যানথ্রাক্স স্পোর্সের জীবাণু মিশে আছে, আর এরা প্রায় 100 বছর পর্যন্ত অনায়াসে বাতাসের মধ্যে জীবিত থাকতে পারে। তাছাড়া এই ল্যাবের ইঁদুরগুলো এখানের মানুষের বসতিতে ছড়িয়ে পড়েছে, ফলে এই এলাকায় প্লেগের মতো ভয়াবহ মহামারীও দেখা যায়। তাই আজকের দিনে কিন্তু আরল সাগর শুধুমাত্র একটা শুকিয়ে যাওয়া হ্রদ নয়, এটা একটা সাইলেন্ট কিলার। আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে আরল সাগর শুকিয়ে যাওয়ার কারণে এই অঞ্চলের প্রায় 50 লক্ষ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। শ্বাসকষ্ট, ক্যান্সার, কিডনি লিভারের সমস্যা, এই ঘটনাগুলো এতটাই ভয়ানকভাবে বেড়ে গেছে যে প্রতি বছর প্রায় 15 থেকে 20 হাজার মানুষ নির্দিষ্ট বয়সের আগেই মারা যাচ্ছে। বিষাক্ত ধুলোর ঝড়, লবণাক্ত বালির কণা আর ফার্মিংয়ের পুরনো পেস্টিসাইড, এই সব মিলিয়ে আরল সাগর আজ বিশ্বের সবচেয়ে বড় ন্যাচারাল ডিজাস্টারগুলোর মধ্যে একটা। 1960-এর দশকে যেটা ছিল বিশ্বের 4র্থ বৃহত্তম হ্রদ, সেটাই 1990-এর দশকে 90% শুকিয়ে যায়। আর 1987 সালে আরল সাগর উত্তর ও দক্ষিণে দুভাগে ভাগ হয়ে যায়। আর বলে দেই, এই আরল সাগর শুকিয়ে যাওয়ার কারণে এখানকার জলবায়ুতেও অনেক পরিবর্তন দেখা দিয়েছে। আগে এই অঞ্চলে গরমের সময় বেশ ঠান্ডা থাকতো, আবার শীতে বেশি ঠান্ডা পড়তো না, কিন্তু বর্তমানে এখানকার ওয়েদার ভীষণই এক্সট্রিম হয়ে গেছে। গ্রীষ্মকালে তাপমাত্রা প্রায় 45 ডিগ্রি পর্যন্ত উঠে যায়, আর শীতে সেটা পৌঁছে যায় -25 ডিগ্রিতে। আগে এই অঞ্চলে যাওয়া বা বৃষ্টিপাত হতো, এই সাগর শুকিয়ে যাওয়ার ফলে সেই বৃষ্টির পরিমাণ আরও কমে গেছে, উল্টে বেড়েছে বালিঝড়ের সংখ্যা। বিজ্ঞানীদের দাবি আরল সাগর শুকিয়ে যাওয়ার ফলে পুরো মধ্য এশিয়ার মাইক্রো ক্লাইমেটই বদলে গেছে। এমনকি পার্শ্ববর্তী দেশগুলোতেও এক ভয়ানক প্রভাব দেখা দিয়েছে এবং কৃষি উৎপাদন প্রায় 20 থেকে 30% কমে গেছে। তবে যে মানুষের ভুলে একটা সময় এই আরল সাগর শুকিয়ে গিয়েছিল, আজ তাদের হাত ধরেই এই আরল সাগরকে সংস্কারের কাজ শুরু হয়েছে। আরল সাগরের উত্তর অংশটা তুলনামূলক ভালো অবস্থায় থাকায় 2005 সালে বিশ্বব্যাংকের সহায়তায় কাজাকিস্তান সরকার আমুদরিয়া নদীর উপর কোক আরাল ড্যাম তৈরি করেছে, যার ফলে আমুদরিয়া নদীর জল আবারও আরল সাগরে এসে পড়তে শুরু করেছে। আর এর ফলাফল জানলে আপনি রীতিমতো চমকে উঠবেন। মাত্র 1 বছরের মধ্যেই 2006 সালে আরল সাগরে মাছের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এখানকার মানুষেরা আবারও মাছ ধরতে শুরু করেছেন। 2015 সালে এই এলাকায় ভারী তুষারপাত হয়েছিল, ফলে দক্ষিণ অংশের জলস্তরও বেশ কিছুটা বেড়েছে। ফলে এখানে মাছ, জলজ গাছপালা, এমনকি পর্যটনও ফিরতে শুরু করেছে। আর বলে দেই, 2025 সালের একটা রিপোর্ট অনুযায়ী আরল সাগরের উত্তর অংশে জলের পরিমাণ প্রায় 42% বেড়েছে, যেটা একটা হিউজ সাকসেস। তবে আজকের এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র নলেজের জন্য বানানো হয়নি। ক্ষমতা আর লোভের নেশায় যখন একটা সাগরকেও আমরা শুকিয়ে ফেলতে পারি, তখন তার ফলাফল যে কতটা ভয়ানক হতে পারে তা আপনারা আশা করি বুঝতে পারছেন। কিন্তু তারপরেও কি আমরা নিজেদেরকে শোধরাতে পারছি? আজ তো আমরাও সেই একই ভুল করছি। অনিয়ন্ত্রিতভাবে গাছ কাটছি, নদীতে একের পর এক বাঁধ নির্মাণ করে নদীর প্রবাহ বন্ধ করে দিচ্ছি, পরিবেশকে ধ্বংস করছি। আর বলে দেই, আরল সাগরের মানুষেরা যেভাবে এর ফল ভোগ করেছিল, সেভাবে কিন্তু আমাদেরকেও এর ফল একদিন ভোগ করতে হবে। প্রশ্ন হচ্ছে, আপনি সেই দিনটার জন্য প্রস্তুত তো? তাই আজ থেকেই এই প্রকৃতিকে বাঁচাতে শুরু করুন, কারণ এই প্রকৃতি না থাকলে আমরাও থাকবো না। কেমন লাগলো আজকে ভিডিও? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি রিসেন্টলি গিয়েছিলাম মিশরে। এই মিশরের আবহাওয়াও কিন্তু ভীষণ এক্সট্রিম। এখানে প্রায় 95% এরিয়া খালি রয়েছে এবং সমস্ত মানুষ মাত্র 3% এরিয়ার মধ্যে বসবাস করে। এর কারণ কি? এই বিষয়ে ডিটেলসে জানার জন্য এই ভিডিওটা দেখুন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন, আপনাদের সাথে।